হৃদয়ারণ্য যে তটিনী, পর্ব ৩২। লিখেছেন অনিদ্রিতা আঁখি। রাতের নিস্তব্ধতা ভেদ করে উমাইরের গাড়িটি অবস্থান করছে কবরস্থান থেকে কিছুটা দূরে। চাঁদের ম্লান আলোয় পথঘাট যেন নিস্তব্ধ হয়ে এক রহস্যময় আবহাওয়া তৈরি করেছে। চারপাশের ঘন অন্ধকারে গাছের ছায়াগুলোও নড়ছে না, কেবল একটা শব্দই এই নীরবতা চিরে চলেছে, তটিনীর একনাগাড়ে চলতে থাকা কান্না। উমাইর চুপচাপ তাকিয়ে রইল তটিনীর দিকে। চোখের জল তার গাল বেয়ে গড়িয়ে পড়ছে, কাঁপছে কাঁধ, নিঃশ্বাস ভারী হয়ে আসছে। এমন ভাঙা রূপ সে আগে কখনো দেখেনি, অথচ কম কষ্ট তো সে পায়নি, কম আঘাত তো আসেনি তার জীবনে। তবু সে কখনো এভাবে ভেঙে পড়েনি, কখনো এমন অসহায় হয়ে পড়েনি। স্বজন হারানোর ব্যথা বুঝি এতটাই তীব্র যে তার সবচেয়ে কঠিন হৃদয়কেও গলিয়ে দেয়, সবচেয়ে শক্ত মনকেও দুর্বল করে ফেলে। উমাইরের মনে হঠাৎ এক অদ্ভুত চিন্তা খেলে গেল। সে যদি মারা যায়, তটিনী কি তার জন্য এভাবে কাঁদবে? পরক্ষণেই তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল তার ঠোঁটে। নিজেকেই যেন বিদ্রূপ করল সে। তুই কে রে? তার আপন কেউ? জোর করে বিয়ে করলে কি আপন হওয়া যায়? সে কি তোকে ভালোবাসে যে তোর মরে যাওয়ার পর এভাবে কান্না করবে? না, তুই তার কাছে শুধুই এক ঘৃণিত নিষ্ঠুর ব্যক্তি। উমাইর আর সহ্য করতে পারল না। তটিনীর নিরবিচার কান্না আর তার বুকের ভেতর এক অচেনা অস্থিরতা তৈরি করছে। হঠাৎই সে তটিনীকে টেনে নিজের বুকে জড়িয়ে নিল, শক্ত হাতে তুলে নিল কোলে। তটিনীর দেহটা কেঁপে উঠল, কিন্তু তার কান্না থামল না, বরং আরও বেগে চলতে থাকল। তার চোখের নোনা জল গড়িয়ে পড়ছে উমাইরের শার্টে। চোখের ধারা যেন কোনো বাধা মানতে চাইছে না তার। উমাইর গভীর শ্বাস ফেলে তটিনীর দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, তোকে আমি এভাবে কান্না করার জন্য এখানে নিয়ে আসলাম। কিন্তু কোনো উত্তর এলো না। তটিনী এইভাবে ফুঁপিয়ে কাঁদতে লাগল। হঠাৎ বিরক্তিতে উমাইর সজোরে গাড়ির স্টিয়ারিংয়ে ঘুষি মারল। স্টিয়ারিংয়ের উপর তার মুষ্টিবদ্ধ হাত ধাক্কা খেয়ে ব্যথায় কুঁকড়ে গেল, কিন্তু সে ব্যথা উপেক্ষা করল। তবে এই আচমকা আঘাতে তটিনী চমকে উঠে থেমে গেল। কান্নার শব্দ মিলিয়ে গেল তার শ্বাসের ভারে। কান্না না থাকলেও তার শরীর এখনো ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে, শ্বাস ছোট হয়ে আসছে, আর মাঝে মাঝেই গভীর ফুঁপানি উঠছে বুক থেকে। তটিনীর কান্না থামতে দেখে উমাইর চাপা শ্বাস ফেলে নিজেকে স্থির করল। গভীর দৃষ্টিতে তাকালো তটিনীর দিকে। অতঃপর ধীরে ধীরে নিজেকে সংযত করে সে নরম গলায় জিজ্ঞেস করল, বাসায় যেতে চাস? তটিনী ধীরে ধীরে উমাইরের দিকে তাকালো। তার গভীর দৃষ্টিতে বিস্ময়, দ্বিধা আর এক অদ্ভুত প্রশ্ন, কোন বাসা? এই সত্য সে চাইলেও এড়িয়ে যেতে পারবে না। এখন তার দুটো বাড়ি, একটা যেখানে তার শৈশব কেটেছে, যেখানে প্রতিটা দেয়াল তার চেনা, আর আরেকটা যে বাড়ি সে চায়নি, তবু যেটা তার হয়ে গেছে, সামাজিক নিয়মে, সম্পর্কের দায়ে। উমাইর তার দৃষ্টির ভাষা ঠিকই বুঝল। চোখে একরকম বিদ্রূপের ঝিলিক, ঠোঁটের কোণে হাসির এক প্রান্ত বেঁকে উঠল। মৃদু তাচ্ছিল্য মেশানো উপহাস গলায় বলল, স্বামী মানিস না, কিন্তু স্বামীর বাড়িটা ঠিকই মানিস, তাই না? তার কণ্ঠে বিদ্রূপ,
কিন্তু চোখে অন্য কিছু, এক অদ্ভুত অনুভূতি। কথাটা হয়তো রসিকতা, কিন্তু তার গভীরে জমে থাকা অনুভূতিটা এত সহজে লুকানো যায় না। উমাইরের চোখের কোণে কি একটা অভিমান লুকিয়েছিল, নাকি ছিল এক প্রকার আহত বোধ, যা সে প্রকাশ করতে চায় না, তবু নিজের অজান্তেই প্রকাশ পেয়ে যায়। তটিনী চুপ করে রইল। কিছু কিছু প্রশ্নের উত্তর সহজে দেয়া যায় না, বিশেষ করে যখন সত্যিটা এতটা জটিল। উমাইর ওর মুখের দিকে তাকিয়ে রইল, অপেক্ষা করল, কিন্তু সে জানে কোনো উত্তর সে পাবে না, তাই পুনরায় বলল, আমার একমাত্র গুণধর শ্বশুরবাড়ি যাওয়ার কথা বলছি। তটিনী ধীরকণ্ঠে বলল, না। কার জন্য যাব সেই বাড়িতে? যাদের জন্য যেতে চাইতাম তারা তো আর এই পৃথিবীতে নেই। আর সেই বাড়ি, বাপ নামে যে কলঙ্ক আছে, সেখানে আমি পা দেব না। শব্দগুলো তটিনীর ঠোঁট থেকে ঝরে পড়ল, কিন্তু তার মনে হচ্ছিল প্রতিটি উচ্চারণ যেন বুকের ভেতর কোথাও গভীর ক্ষত তৈরি করছে। কথা শেষ হলেও ভেতরের অস্থিরতা থামল না। সে ছটফট করতে লাগল, যেন উমাইরের কোল থেকে বেরিয়ে পালাতে চায়, কিন্তু উমাইর ওকে আরও শক্ত করে নিজের সঙ্গে জড়িয়ে ধরল। তার চোখে গম্ভীরতা, কণ্ঠে অবদ্রবেদী ধীরতা। তোর বাপ আরেকটা বিয়ে করছে, জানিস? তটিনী থমকে গেল, যেন মুহূর্তের জন্য তার সমস্ত অস্তিত্ব স্তব্ধ হয়ে গেল। চারপাশের শব্দ, বাতাসের স্পর্শ, সবই যেন শূন্য হয়ে গেল এক মুহূর্তের জন্য। কিন্তু পরের মুহূর্তেই সে নিজেকে সামলে নিল। সমস্ত আবেগ কঠোর ইস্পাতের খাঁচায় বন্দি করে নির্লিপ্ত কণ্ঠে বলল, তিনি বিয়ে করুক, যা ইচ্ছা তাই করুক, এতে আমার কিছু যায় আসে না। জন্ম দেওয়া আর দুবেলা দুমুঠো ভাত জোগালেই কেউ বাবা হয়ে যায় না। বাবা হওয়া মানে শুধু রক্তের সম্পর্ক নয়, সেটা একটা দায়িত্ব, একটা আশ্রয়, একটা নির্ভরতার নাম। দুবেলা দুমুঠো ভাত আর আশ্রয় দেওয়াটাই যদি পিতৃত্বের সংজ্ঞা হয়, তাহলে গৃহপালিত পশুরাও তাদের বাচ্চাদের ততটুকু দেয়। সে এক নিঃশ্বাসে কথাগুলো বলে থেমে গেল। চোখের কোণে জমে থাকা জল দ্রুত মুছে ফেলার চেষ্টা করল, যেন দুর্বলতার কোনো চিহ্ন উমাইরের সামনে প্রকাশ না পায়। তটিনী জানে, এই নিষ্ঠুর পুরুষের সামনে কাঁদা মানেই আরও একবার হেরে যাওয়া। তবু আজ যেন তার কান্না কোনো বাঁধ মানতে চাইছে না। অন্তরের গভীর থেকে উঠে আসা বেদনা প্রবল হয়ে উঠেছে। চোখের পাতা সীমা ভেঙে মুক্তি খুঁজছে। যে মানুষ মেয়ের শৈশবকে বিষিয়ে দেয়, যে নিজের স্বার্থ ছাড়া আর কিছুই বুঝে না, সে কেবল নামেই বাবা হতে পারে, কিন্তু হৃদয়ের জায়গায় সে চিরকাল শূন্যই থেকে যায়। সে আমার অস্তিত্বের বোঝা বয়ে নিয়ে চলেছে, অথচ একবারও আমার হাত ধরে পাশে দাঁড়ায়নি। শুধু জন্ম দিলেই বাবা হওয়া যায় না। বাবা হওয়া মানে নির্ভরতার প্রতীক হওয়া, পাহাড়ের মতো ছায়া হয়ে থাকা, অন্ধকারে আলো দেখানো। তটিনীর কণ্ঠ কাঁপছে, তবু তার চোখে এক অদ্ভুত দৃঢ়তা। অভিমান, যন্ত্রণা, ঘৃণা সব একসঙ্গে মিশে গেছে তার শব্দে। সে সামান্য থেমে নিজের আবেগ সংযত করার চেষ্টা করল, কিন্তু ব্যর্থ হলো। বুকের ভেতরে এতদিন ধরে জমে থাকা যন্ত্রণার পাহাড় আজ আর আটকে রাখা সম্ভব হলো না। তার কণ্ঠ আরও শক্ত হলো, দৃষ্টি আরও কঠিন। আজ যদি তিনি আমার পাশে দাঁড়াতেন, আমাকে একটু আশ্বাস দিতেন, আমি তোর পাশে আছি, তাহলে হয়তো আজকের দিনটা অন্যরকম হতো। আজ হয়তো আমার মা ভাইও বেঁচে থাকতো, আমার পাশেই থাকতো। কিন্তু না, আমার বাবা আমার শৈশব নষ্ট করেছে, আর আমার তারুণ্য নষ্ট করেছে আপনি, উমাইর। আমি আপনাদের কোনোদিনও ক্ষমা করব না,
কোনো দিনও না। শেষ কথাগুলো বলে তটিনী এক নিঃশ্বাসে উমাইরের কোল ছেড়ে পাশের সিটে বসে পড়ে। তার চোখে আগুনের ঝলক, অথচ কোথাও এক চিলতে বিষণ্ণতা লুকিয়ে আছে। তার কণ্ঠস্বরে এক প্রকার তাচ্ছিল্যের অভিমান, একরকম অচেনা যন্ত্রণা যা সে প্রকাশ করতে চায় না। তবু উমাইর টের পেল সেই শক্ত করে বাঁধা কথার নিচে তটিনীর ক্ষতবিক্ষত আত্মা কাঁদছে নিঃশব্দে। উমাইর বোবা হয়ে কিছুক্ষণ বসে রইল। আজকে সে এই মেয়ের সুখ থেকে বের হতে যেয়ে তাকেই সুখের মধ্যে ফেলে দিচ্ছে। তাকে নাকি কোনোদিন ক্ষমা করবে না। তাহলে তার সংসার, বাচ্চা কাচ্চা হবে কিভাবে? তার তো এই কয়দিনে বাচ্চার নামও ঠিক করা হয়ে গিয়েছে। এখন তো দেখা যাচ্ছে সবই বিনা জলে ভেসে যাবে। সে আর কিছু ভাবতে পারল না। মনে একরকম ভাবলেও বাইরে অন্যরকম প্রকাশ করল। সে আবার তটিনীকে টেনে নিজের কোলে বসিয়ে বুকের সঙ্গে জড়িয়ে নিল। অতঃপর চিরচেনা গম্ভীর গলায় ব্রজুরা কুঞ্চিত করে বলল, আমি তোকে বলেছি ক্ষমা কর, আমাদের জীবনকে নতুন করে সাজাতে, সংসার করতে, বাচ্চা পালন করতে বলিনি তো, তাই না? তটিনী অতিরিক্ত কান্না করায় ক্লান্ত লাগছে। তবে উমাইর তাকে এমন চিপকে ধরায় বিরক্তে শরীর রিরি করে উঠল। সে উমাইরের কাছ থেকে সরে যাওয়ার চেষ্টা করতে থাকল। আপনার মতো নিষ্ঠুর মানুষের মুখে এসব সংসার, বাচ্চা পালন করার কথা কি মোটেও শোভন মনে হয়? এগুলো তো আপনার জন্য একদম বেমানান। থেমে তার কণ্ঠের মধ্যে এক ধরনের তীব্র বিরক্তি আর ক্ষোভ ঠেলে বলল, অসভ্য মানুষ, সবসময় এভাবে চিপকে ধরেন কেন? আগে তো এমন ছিলেন না। আগে তো মনে করেছিলাম সাইকো, খুনি হলেও চরিত্র ঠিক আছে। কিন্তু এখন তো প্রতি মুহূর্তে আমার ভাবনা ভুলে পরিণত হচ্ছে। মাত্র এই কয় মাস একটা মেয়ের থেকে নিজেকে দূরে সরিয়ে কন্ট্রোল করতে পারলেন না। তাহলে এত বছর আদেও কি মেয়েদের থেকে দূরে ছিলেন? বলেই তটিনী হালকা ধাক্কা দিয়ে উমাইরের বুক থেকে নিজেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করল। উমাইর ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসি ফুটে উঠল। গভীর তীক্ষ্ণ এক দৃষ্টি নিয়ে সে তটিনীকে আরও শক্ত করে জড়িয়ে ধরল। সে ঝুঁকে এলো, মুখ একদম কাছে এনে তটিনীর কানের কাছে নরম অথচ নেশাময় এক হাসকি স্বরে ফিসফিসিয়ে বলল, মাই ফ্লাফি হানিবাগ, আমার কন্ট্রোল নিয়ে প্রশ্ন করবেন না। আমার কন্ট্রোলের প্রতি আপনার কোনো ধারণাই নেই। যদি থাকতো তবে এই কথাটা কখনো মুখে আনতেন না। তটিনীর শরীর মুহূর্তেই কেঁপে উঠল। এক অনাহত শিহরণ তার শিরদাঁড়া বেয়ে নেমে গেল। সে দ্রুত নিজের স্নায়ুগুলোকে সামলে নিতে চেষ্টা করল। কিন্তু উমাইরের কণ্ঠে সেই মাদকতায় তাল হারিয়ে ফেলার উপক্রম হলো। নিজেকে কোনোভাবে সামলে নিয়ে সে এক ধরনের ব্যঙ্গ মিশিয়ে বলল, হ্যাঁ, সেটা তো বেশ ভালোভাবেই বুঝতে পারছি আপনি কতটা কন্ট্রোল করতে পারেন নিজেকে। উমাইরের চোখে তখনই এক রহস্যময় দৃষ্টি খেলে গেল। ঠোঁটের কোণ বক্র হয়ে উঠল। সে গভীরভাবে তটিনীর মুখের দিকে চাইল। তার লালচে হয়ে যাওয়া গাল, কান্নার চাপে ফুলে ওঠা ঠোঁট আর সেই গলার নিচে থাকা ছোট্ট তিলটায় জমে থাকা স্বচ্ছ জলের বিন্দুর দিকে তাকিয়ে সে যেন নতুন নেশায় মাতাল হয়ে গেল। তাহলে আমার এখন আপনার লালচে মুখ, ফোলা ঠোঁট আর এই তিলে চকচক করা অশ্রুবিন্দু দেখে মন চাচ্ছে এখানেই, এই মুহূর্তে আরেকবার বাসর সেরে ফেলি। তটিনী মুহূর্তের জন্য থমকে গেল, কিন্তু পরের মুহূর্তেই উমাইর আবার একটু ঝুঁকে এসে এক টিপ মেরে নরম অথচ রাগত স্বরে বলল,
তাহলে কি বলিস, এই গাড়ির মধ্যেই আরেকবার বাসরের ব্যবস্থা করি? তটিনী ধপ করে উমাইরের বুক থেকে নিজেকে ছিটকে সরিয়ে নিল। ভ্রু কুঁচকে তাকিয়ে রাগে ঠোঁট কেঁপে উঠল তার। নাক সিটকে সে বিরক্তি মিশিয়ে বলল, অসভ্য পুরুষ, আপনার মাথা ঠিক আছে? মানুষ এতটা নির্লজ্জ কিভাবে হতে পারে? উমাইর হু হু করে হেসে দিল। এই হাসিতে যেন বাতাসও ভারী হয়ে উঠল। গভীর হৃদয় কাঁপানো সেই হাসি, যা শুনে রাগারাগি করার কথা ভুলে যায় মানুষ। তটিনী এক ঝলক চেয়ে দেখল তার সেই হাসি। এক মুহূর্তের জন্য থমকে গেল। তারপর মনে মনে 2-4টে গালি দিল। কি বিচিত্র এক মানব, এক নির্মম, এমন নিষ্ঠুর, অথচ হাসলে মনে হয় যেন পৃথিবীর সমস্ত আলো তার মুখে এসে জমেছে। তটিনী বিরক্ত দৃষ্টিতে উমাইরের দিকে তাকালো। চোখে একরাশ প্রশ্ন, মনে মনে ভাবল, এই মানুষটা আসলে কি? এক রক্তমাংসের মানব, নাকি এক দুর্যোগে যে এলে সব কিছু তছনছ করে যায়? এক ধ্বংসস্তূপের মতো যে পেছনে শুধু ভাঙাচোরা স্মৃতি রেখে যায়। অথচ কি আশ্চর্য, এই নির্মম, এই কঠোর মানুষের মুখে যখন হাসি ফুটে ওঠে, তখন মনে হয় যেন অস্তগামী সূর্যের শেষ রশ্মি, এক ঝলক আলো, যা মুহূর্তের জন্য বিভ্রম তৈরি করে, ভুলিয়ে দেয় তার আসল রূপ। তার মধ্যে কি সত্যিই কোনো হৃদয় আছে, নাকি শুধুই এক শীতল অচেনা খোলস? তটিনী ভ্রু কুঁচকাল, নিজের মনেই বিরক্তি জন্মালো। তটিনী অনুভব করল উমাইরের সেই হাসি যেন এক বিভ্রম। তার ঠোঁটের কোণে যে আলোরেখা ফুটে ওঠে, তার পেছনে কি শুধুই এক নিষ্ঠুর শূন্যতা, নাকি লুকিয়ে আছে এমন কিছু যা সে কখনোই জানতে পারবে না? উমাইর তার ঠোঁটের কোণে খেলানো হাসিটা থামিয়ে নিয়ে মুহূর্তের জন্য চোখের গভীরে এক ধরনের গাম্ভীর্য নিয়ে এলো। তারপর নিচু স্বরে বলল, এসব বাদ দিয়ে আয়, একটা চুমু খাই। তারপর অতীতের সব কিছু ভুলে যেয়ে সংসার করবি তুই, আর বাচ্চা দেওয়ার দায়িত্ব আমার, পালন করবি তুই। সুন্দর না? তটিনী তার কথা শুনে চমকে উঠল না, বরং ঠোঁট বাঁকিয়ে একরকম বিদ্রূপের হাসি ফুটিয়ে তুলল। তারপর চোখের দৃষ্টি শানিত করে বলল, নেড়িকুত্তাকে চুমু খেয়ে তার সাথে সংসার করবি, নাকি প্রতিদিন বাসর করবি? করগা, তোর জন্য এটা সুন্দর। উমাইরের মুখের ভাব মুহূর্তেই বদলে গেল। নাক সিটকাল সে। চোখ বন্ধ করতেই মনের ভেতর ভেসে উঠল এক অদ্ভুত দৃশ্য, একটা নিরীকুত্তা, আর সে নাকি সেটাকে চুমু দিতে যাচ্ছে। তীব্র এক অস্বস্তিতে মুহূর্তের মধ্যে চোখ খুলে ফেলল উমাইর। যেন এক ঘৃণার ঢেউ তার সারা শরীরে আছড়ে পড়ল। পেটের ভেতর কিছু উগরে আসতে চাইল, কিন্তু নিজেকে শক্ত করল সে। ক্ষিপ্ত চোখে তটিনীর দিকে তাকালো উমাইর, যেন আগুন জ্বলছে সেখানে। তটিনী সেই চাহনি দেখে একটু হলেও থমকালো। এতদিন পর উমাইরের চোখে এমন রাগ দেখে চমকে উঠল, তবে নিজেকে সামলে নিল দ্রুত। কারণ সে এখন ভালোভাবেই জানে উমাইর তাকে ভালোবেসে ফেলেছে। এটা বুঝতে তার আর কোনো সন্দেহ নেই। এতদিন ধরে উমাইরের ছোট ছোট আচরণ, তার চোখের ভাষা, তার ব্যস্ত হয়ে ওঠা প্রতিটি অভিব্যক্তি, সেই প্রতিটা কাজই এই সত্যিটা প্রমাণ করেছে বারবার। উমাইর গম্ভীর মুখে রাগান্বিত কণ্ঠে বলল, বেয়াদব মহিলা, আমি তোর বয়সে কত বড় জানিস? আর আমার সাথে তুই তাকারি করে কথা বলিস? আপনি বুঝি খুব ভালো ব্যবহার করেন আমার সাথে? তটিনীর এমন কথায় উমাইর সরু দৃষ্টিতে তার দিকে তাকালো। তারপর বলল,
আগে বলবি না যে তুই আমার মুখ থেকে তুমি ভাষায় কথা শুনতে চাস। বাট সরি, তোর এই মনের আশা পূরণ করতে পারলাম না। কেননা আমি ছোট মানুষের সাথে এভাবেই কথা বলতে অভ্যস্ত। তার এমন কথাই তটিনী ব্যঙ্গাত্মক গলায় বলল, হ্যাঁ, তোর মতো মানুষ খুনির মুখ থেকে এসব কথা শোনার জন্য মরে যাচ্ছি, দেখতে পারছিস না? দেখতে পারছি বলেই তো আগের থেকেই বললাম, আমার থেকে তুমি ভাষার কথা শোনার আশায় থেকে লাভ নেই। উমাইরের এমন কথাই তটিনীর শরীরে রাগে রিরি করে উঠল। নিজের রাগকে সামলাতে না পেরে উমাইরের গলায় জোরে এক কামড় বসিয়ে দিল। কামড়টা এতটাই জোরে ছিল যে সাথে সাথে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে আসলো। উমাইর চোখ বন্ধ করে দাঁতে দাঁত চেপে তা সহ্য করল। তটিনী মুখ তুলে দেখল উমাইরকে, আর তখনই উমাইর চোখ মেলে তাকালো। তটিনী দেখতে পেল উমাইরের রক্ত জবার নেই হয়ে ওঠা চোখ। উমাইর গভীর এক শ্বাস ফেলে নিজেকে শান্ত করল। তটিনী তার কোল থেকে উঠে পাশের সিটে বসে পড়ল। সে সামনের দিকে চোখ রেখে কণ্ঠে গভীর ক্ষোভের আভাস নিয়ে বলল, আপনাকে শুধু ঘৃণা করা যায় উমাইর, আর ঘৃণিত ব্যক্তিকে কখনো ভালোবাসা যায় না। আর যাকে আমি ভালোবাসি না তার কাছ থেকে কখনো কিছু আশাও করি না। উমাইর এক মুহূর্ত নীরব থেকে ঠোঁটে এক মৃদু হাসি টেনে বলল, বলবো না, অতীতে যা হয়েছে তা ভুলে যা। শুধু বলবো, একবার আমার ভালোবাসা গ্রহণ করে দেখ। আমি মহাবিশ্বের সব সুখ তোমার পায়ের কাছে এনে দেব, প্রমিস। তটিনী তাচ্ছিল্যপূর্ণ হাসি দিয়ে বিদ্রোহী কণ্ঠে পাল্টা বলল, সাদা কাগজে কলমের কালি ভরে গেলে সেটা যেমন মোছা যায় না, তেমনি আপনার করা অন্যায়ও কখনো আমার জীবন থেকে মোছা সম্ভব নয়। আপনার প্রতি আমার অনুভূতিগুলো যেমন বিষাক্ত কাঁটার মতো, যা হৃদয়কে রক্তাক্ত করে ছিঁড়ে ফেলতে চায়। উমাইর এক ঝলক চুপ থেকে ঠোঁটে এক হাসি রেখে গভীরভাবে তটিনীর দিকে তাকালো। তারপর নিজের কণ্ঠে কোমলতা এনে বলল, সাদা কাগজে কলমের কালি মোছা না গেলেও নতুন কিছু লিখে তাকে সুন্দর করা যায়। জীবনের ভুলগুলো ঠিক করা না গেলেও নতুন কিছু গড়ে তোলা যায়। তারপর এক মুহূর্ত চুপ থেকে আরও গভীর গলায় সে আবার বলল, আর রইল আমার প্রতি তোর অনুভূতি, সেটা যতই তোর বিষাক্ত কাঁটা দিয়ে মোড়ানো থাকুক, তবুও আমি আমার ভালোবাসার যত্ন করে প্রতিটা কাঁটা এক এক করে উপড়ে ফেলব। তটিনী তাচ্ছিল্যের হাসি দিয়ে এক মুহূর্ত দেরি না করে বিদ্রোহী কণ্ঠে বলল, এতে আপনি শুধু ক্ষতবিক্ষত হবেন। উমাইর ধীর শান্ত গলায় প্রতি উত্তর দিল, আমার ঝাঁসি মহিলা, ক্ষতবিক্ষত তো হবই, কিন্তু কিছু ক্ষত থাকে গর্বের, কিছু ব্যথা থাকে আশীর্বাদের মতো। যদি তোর ভালোবাসা পাওয়ার পথে আমাকে রক্তাক্ত হতে হয়, তবে সে রক্ত আমার জন্য তিলক হবে। তটিনী তার কঠিন কণ্ঠে বলল, আপনি বুঝতে কেন চাচ্ছেন না উমাইর? কিছু কাঁটা এতটাই ধারালো যে যতই সরাতে চান আরও গভীরে বিঁধে বসে। উমাইর তার চোখে তীব্র ধীরতা নিয়ে সোজা তটিনীর দিকে তাকিয়ে বলল, তাহলে আমি কাঁটার সঙ্গে বাঁচতে শিখব, কিন্তু তোকে ছাড়া বাঁচা অসম্ভব, একদম ইম্পসিবল। কথাগুলো বলেই তটিনীর একটানে সিট বেল্ট বেঁধে দিল এবং কোনো কথা না বলেই গাড়ি স্টার্ট দিয়ে মুহূর্তেই তীব্র গতিতে চালাতে শুরু করল। গাড়ির গতি প্রায় 190 ছুঁই ছুঁই। সড়ক একেবারে নির্জন। রাতের আধারে রাস্তায় এমনিতেও কোনো মানুষের দেখা মেলে না। তবুও তটিনী জানে
সে যে পথ ধরে এগুচ্ছে তা কতটা বিপজ্জনক। সে গাড়ির সিটে একদম মিশে গিয়ে চোখ বন্ধ করে ফেলল। 2 হাত দিয়ে শক্ত করে সিট চেপে ধরল। তার মনে হচ্ছে এই অবস্থায় আর কিছুক্ষণ বেঁচে থাকা সম্ভব নয়। এমনিতেই শ্বাস নিতে কষ্ট হচ্ছে। উমাইর এক ঝলক তটিনীর দিকে তাকালো। তার অবস্থা দেখে গাড়ির গতি কিছুটা কমিয়ে দিল। তটিনী তখন কিছুটা আরাম পেল এবং জোরে শ্বাস নিতে শুরু করল। এদিকে গাড়ি তার দিগন্তবিস্তৃত গন্তব্যের দিকে ছুটে চলেছে, রাতের নিস্তব্ধতা ভেদ করে ক্যান্ডেস্টাইন হেভেনের দিকে। রাতের নিস্তব্ধতা যেন এক পুরু পর্দার মতো চারপাশে স্থির হয়েছিল। তখনই রিভাস সদর দরজাটি খুলে প্রবেশ করল। তার চোখে মুখে ক্লান্তির ছাপ, শরীরটা একেবারে অবসন্ন। হাতে ডাক্তারের সাদা পোশাক, যেন তার সারাদিনের পরিশ্রমের সাক্ষী। মাথার চুলগুলো উস্কো খুস্কো, যেন ধুলোর মতো ছড়িয়ে পড়া তুলি। আঁকানো হয়ে গেছে। তার গায়ে নেভি ব্লু রঙের শার্ট, যার কনুই পর্যন্ত ফোল্ড করা, এবং বুকের ভেতর বোতাম খোলার ফলে তার শ্যামল ত্বকে কালো পশমের রেখাগুলো স্পষ্ট হয়ে উঠেছে। আজ সারাদিন ছিল 3টি হার্টের অপারেশন। প্রতিটি মুহূর্তে রোগীদের নিয়ে দৌড়ঝাঁপ করতে করতে নিজেকে কোনো সময় দেয়নি। তাই শরীরটা যেমন ক্লান্ত, মনও তেমনই খালি। কিন্তু যখন সে ভেতরে প্রবেশ করল, চোখে পড়ল চেয়ারে বসে ডাইনিং টেবিলের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়া রেইসার চিত্র। সারাদিনের ক্লান্তি আর রাগ মিশে গিয়ে রিভাস বিরক্তে দাঁত কিটমিট করে উঠল। এই মেয়ের সমস্যা কি সে আজও বুঝতে পারছে না। এত রাতে রুমে না ঘুমিয়ে এখানে এভাবে ঘুমানোর মানে কি? আজ যতদিন এসেছে ততদিন ধরে এভাবে তার জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ে। সে যতবারই নিষেধ করেছে ততবারই রেইসার একমনে সেই নিষেধ করা উপেক্ষা করে তারই পথে চলে। রিভাস গটগট করে এগিয়ে এসে রেইসার সামনে দাঁড়ালো। তার তীক্ষ্ণ চোখে রেইসার মুখায়ব পর্যবেক্ষণ করতে থাকে, যেন একটা রহস্য বের করার চেষ্টা করছে। আজকের দিনটা অন্যরকম, কিছু একটা অস্বাভাবিক মনে হচ্ছে। রেইসার পরনে সফট নেভি ব্লু কালারের একটি শাড়ি, যা তার সাধারণ পরা পোশাকের তুলনায় ভিন্ন। তার গোলুমোলু মুখে অল্প সাজ। রিভাস মনোযোগ দিয়ে লক্ষ্য করছিল, কিন্তু সে বুঝতে পারছে না কেন আজকের দিনে রেইসার এমন পরিবর্তন। রিভাস এক মুহূর্তে তার চিন্তা কাটিয়ে ললাটে ভাঁজ ফেলে ভ্রু কুঁচকে মৃদুস্বরে ডাকল, রেই, রেই। মুহূর্তেই রেইসা সজাগ হয়ে উঠল। কয়েক মিনিট আগেই ঘুমিয়ে পড়েছিল, কিন্তু রিভাসের ডাক শুনে সে চমকেই সজাগ হয়ে উঠল। সে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। কোনো কথা না বলেই রুমের দিকে যেতে চাইল। তার এমন আচরণে রিভাসের চোখে সন্দেহ আর অবাক ভাব একসাথে ফুটে উঠল। ভ্রু দুটো আরও গভীরভাবে কুঁচকে মুখে ধমক নিয়ে সে বলল, রেই, আমি তোর ছোট না বড়? আমি এখানে দাঁড়িয়ে আছি আর তুই অভদ্রের মতো কথা না বলে চলে যাচ্ছিস? রেইসার চলন্ত পা থেমে গেল। টলমলে চোখে রিভাসের দিকে ঘুরে এক লহমায় তার সমস্ত অভিমান বেরিয়ে এলো। তার গলা ঠান্ডা, অভিমানে ভরা। আমি না হই অভদ্র, কিন্তু তুমি তো ভালো। তাহলে এতবার কল দেওয়ার পরও কেন আমার কল রিসিভ করনি? তার এমন কথাই রিভাস নিজের ফোনটা প্যান্টের পকেট থেকে বের করে অন করতেই দেখতে পেল রেইসার দেওয়া 47টা মিস কল। আর কল দেওয়ার সময় দেখে বুঝতে পারল যে সে তার চেম্বারে ফোন রেখে লাস্ট অপারেশন করছিল। তখন রেইসা কল দিয়েছে।
আর শরীর ক্লান্ত লাগায় অপারেশন শেষে ফোনটা কোনো রকম প্যান্টের পকেটে ঢুকিয়ে বাসায় রওনা দিয়েছিল। এবার সে বুঝতে পারল রেইসার এমন করার কারণ। সে ফুঁস করে শ্বাস ফেলে বলল, সরি, আমি তখন অপারেশন থিয়েটারে ছিলাম, তাই তখন আমার কাছে ফোন ছিল না, আর শরীর অনেক ক্লান্ত লাগাই ফোন দেখা হয়নি। সোজা বাসায় চলে এসেছি। তুই বস, আমি রুম থেকে ফ্রেশ হয়ে আসছি। বলেই সে সিঁড়ি বেয়ে তার রুমে চলে গেল। আর রেইসা তার কথা বিশ্বাস করে শাড়ির আঁচল কোমরে গুজে সকল অভিমান বাদ দিয়ে তার জন্য খাবার গরম করতে লেগে পড়ল।